শুরুতেই দেখা যায় শিবপ্রসাদ বলরামকে বলছে, আমার পরিবারই আমার সবকিছু, ওদের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। ঠিক তখনই শীতলের ফোন আসে। ফোনে শীতল বলে, আমার বিয়ের জন্য একটা লাল বেনারসি চাই, সাথে ম্যাচিং ব্লাউজ। শিবপ্রসাদ বলে, নিজেই নিয়ে এসো। কিন্তু শীতল হেসে বলে, না, তুমি এনে দেবে, ঠিক যেমনটা তোমার বউকে এনে দিতে। সঙ্গে চায় কিছু গয়নাও। শীতলের মনে সন্দেহ, শিবপ্রসাদ এত গয়না দিবে কিভাবে, তার ইনকাম তো তেমন কিছু না। অন্যদিকে শীতল শিবপ্রসাদকে জানায়, বিয়ের সব আয়োজন রেডি, এখন শুধু বরের অপেক্ষা। বর হিসেবে কে আসবে? শিবপ্রসাদ জানায়, পরশুরাম আসবে, কিন্তু সঙ্গে এক হুঁশিয়ারি, তুমি বিয়ের দিন সত্যিটা মুখে বলবে, না হলে আমি ইনকাউন্টার করতে 1 সেকেন্ডও দেরি করব না। শীতল রেগে যায়, তুমি আমাকে ছোঁয়াও দিতে পারবে না। দৃশ্য বদল। এবার তটিনীর বাড়ি। এসেছেন কর্ণ চ্যাটার্জি, তার মেয়ে আরাধ্যা, মা ও বোন। কর্ণ তটিনীকে বিজয়ের শুভেচ্ছা জানায়। লাড্ডু এসে চমকে ওঠে, মা, রাক্ষস দাদু এসেছে। কর্ণ হেসে বলে, রূপকথা রাক্ষসদের তো রানীরা মেরে ফেলে, তাই না? তটিনী জবাব দেয়, রূপকথায় রানীদের মৃত্যু হয় না। এখন বলুন, কেন এসেছেন? কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে ইশারা করে, ওকে ভিতরে নিয়ে এসো। এরপর প্রবেশ করে কাবির, তটিনীর পুরনো দুঃস্বপ্ন। তাকে দেখে তটিনীর মুখ শক্ত হয়ে যায়। লাড্ডু ভয়ে পিছিয়ে যায়। কাবির বলে, বলেছিলাম তো, পাওয়ার যার তাকে সবাই বাপ বলে, আমায় কেউ আটকে রাখতে পারবে না। আমি জেলে থেকেও তোমায় ভুলিনি তটিনী গাঙ্গুলি। আমার প্রতিটা রাত কষ্টে কেটেছে। আমি ভালো হয়ে যাব, কিন্তু তার আগে একটা কাজ করব। তটিনী জিজ্ঞেস করে, কি কাজ? কাবির বলে, যখন করব তখন দেখবে। তটিনী এবার সরাসরি কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনার ছেলে জেল থেকে বেরিয়ে এসেছে, এবার আপনি যাবেন। আপনার এনজিওর সব তথ্য আমার কাছে আছে, আপনাকে শেষ করে দেব। এই কথায় কাবির ক্ষিপ্ত, আপনি আমার বাবাকে হুমকি দিচ্ছেন। তটিনী থাপ্পড় মারে, তোমার পেটে এখনো বিষ জমেনি, তাই ফনা তোলার চেষ্টা করো না। কর্ণ সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তটিনী একা বসে ভাবে, আমি এই জাল থেকে কিভাবে বেরোব? মনে হচ্ছে পরশুরামের সঙ্গে কথা বলা দরকার। সে ফোন করে বলরামকে, পরশুরামের সঙ্গে কথা চায়। পরশুরাম ফোনে আসে। তটিনী বলে, কর্ণ চ্যাটার্জি আর কাবির এসে আমায় হুমকি দিয়ে গেছে, আমি ওকে নিজের হাতে শাস্তি দিতে চাই। ও সমাজের কীট, আমি ওকে মেরে ফেলব। শিবপ্রসাদ পরশুরাম বলে, নিজের হাতে আইন তুলে নিও না, আগে সবটা বলো। তটিনী তখন নিজের অতীত বলতে চায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় পরশুরাম গুলি চালাচ্ছে, এনজিওর মেয়েরা নদীতে ঝাঁপ দিচ্ছে, কেবল তটিনীই বেঁচে যায়। সেই স্মৃতি মনে পড়তেই ফোনটা কেটে দেয় সে। অন্যদিকে পরশুরাম রেগে যায়, ও কেন সবটা বলল না? বলরাম শান্ত করে। এরপর শিবপ্রসাদ ফোন করে কর্ণ চ্যাটার্জিকে, আপনি কেন তটিনী গাঙ্গুলির বাড়িতে গিয়ে হুমকি দিলেন? এবার কেউ আপনাকে বাঁচাতে পারবে না, হয় পুলিশ মারবে, নয় তটিনী। কর্ণ ঠান্ডা গলায় বলে, তটিনী মুখ খুলবে না, কারণ খুললে নিজেই ফেঁসে যাবে। আর আপনি এত দরদ দেখাচ্ছেন কেন? ওদের সঙ্গে আপনার কি সম্পর্ক? শিবপ্রসাদ কিছু না বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর শীতলের আবার ফোন, একটু গায়ে হলুদের আয়োজন করেছি, খুব শখ ছিল, তুমি ছিলে আমার প্রতিটা রাতের জেগে থাকা পাখি। শিবপ্রসাদ বিরক্ত, কিন্তু ফোন রাখার পর শীতল নিজেই বলে ওঠে, তুমিও বুঝতে পারছ না কত বড় জাল পেতেছি আমি, তোমাকে মেরে আমি এখান থেকে পালিয়ে যাব। ঠিক তখনই মায়া এসে বলরামকে জানায়, শীতলের আবার রেকর্ডিং পাওয়া গেছে। বলরাম বেরিয়ে যায়। এদিকে শিবপ্রসাদের কাছে ফোন আসে লাড্ডুর, বাড়িতে রাক্ষস দাদু এসেছিল, মাম্মির সঙ্গে অনেক ঝগড়া হয়েছে, মাম্মি কাঁদছে, তুমি কি সব ঠিক করে দিতে পারো না? শিবপ্রসাদ বলে, আমি ঠিক করে দেব। তটিনী ফোনটা হাতে নিয়ে বলে, আজ কর্ণ চ্যাটার্জি আর কাবির এসেছিল, এখন থেকে কাবির বাইরে থাকবে। শেষ দৃশ্যে সে জিজ্ঞেস করে, চুড়িটা কবে আনবে? শিবপ্রসাদ বলে, 2-3 দিনের মধ্যে। ফোন রাখতেই তটিনীর মনে সন্দেহ, শিবপ্রসাদ চুড়িটা কাকে দিয়েছে,
আর কেন আমার কাছ থেকে কথা লুকাচ্ছে? শেষ দৃশ্যে পর্ব শেষ হয় তটিনীর মুখের ক্লোজ আপে, চোখে একটাই আগুন, প্রতিশোধ। আগামী পর্বে শীতলের ষড়যন্ত্রের জাল ঘনাবে আর তটিনী ও পরশুরামের সম্পর্কের ভেতরের সত্যি ধীরে ধীরে সামনে আসবে। ভিলেলেসেন